শরীর ছোঁয়া যদি ভালোবাসা হয় তাহলে ভালোবাসার অভাব হবে না মিস্টার চৌধুরী। মন ছুঁতে পারাকে ভালোবাসা বলে, যা চৌধুরী বাড়ির কেউ পারে না। চৌধুরী বাড়ির পুরুষ মানুষ শুধু শরীর ছুঁয়ে ভালোবাসতে পারে, মন বলতে কিছু আছে সেটা তারা জানে না। ভরা আসরে এমন কথার জন্য প্রস্তুত ছিল না কেউ। প্রায় 15-20 জন মিলে একটা ট্যুর করা হয়েছে। সেখানে চৌধুরী পরিবারের সকলে রয়েছে, সাথে রয়েছে রাহুল চৌধুরীর ফ্রেন্ড সার্কেল ও তার চাচাতো বোন ফিহার ফ্রেন্ড সার্কেল। মাইক হাতে রাহুল যখন ভালোবাসা নিয়ে কথা বলছিল, তখন মাঝখান থেকে হুমায়রা নামের একটা মেয়ে কথা বলে ওঠে। এতে চৌধুরী পরিবারের সবাই অপমানিত বোধ করে। রাহুল সবার মুখের দিকে তাকিয়ে হুমায়রার উদ্দেশ্যে বলে, আচ্ছা বুঝলাম, শরীর ছোঁয়াকে ভালোবাসা বলে না, মন ছোঁয়াকে ভালোবাসা বলে। আর এটা তো সবাই জানে, কিন্তু এখানে চৌধুরী বাড়ির কথা কেন আসলো? ডিরেক্ট চৌধুরী পরিবারকে অপমান করা হচ্ছে তোমার কথা দ্বারা। রাহুলের কথা শুনে হুমায়রা ঠোঁট কামড়ে হেসে বলে, কেন অপমান করাকে কি আপনি অন্য নাম দিতে চাচ্ছেন মিস্টার চৌধুরী? আমি তো সবার সামনে আপনার পরিবারকে অপমান করলাম। আপনার পরিবারের সবাই শরীর ছোঁয়াকে ভালোবাসা বলে দাবি করে। হুমায়রার কথা শুনে রোজিনা চৌধুরী রাগী কণ্ঠে শুধায়, চৌধুরী বাড়ির কোন মানুষ তোর পাকা ধানে মই দিয়েছে মনা, যে আমার বাড়ির দুর্নাম করিস তুই? শুনে রাখ বাছা, আমার বাড়ির কারো অপমান করলে আমি সহ্য করব না। ফিহা, আমি তোরে কইছি না তোর এই বন্ধুকে আমার ভালো লাগে না, তাও ওরে কেন এখানে আনছিস? আমার বারণ শুনতে ভালো লাগে না? বাড়ির বড় কর্ত্রী বলে ধরা হয় রোজিনা চৌধুরীকে। যখন রাহুল চৌধুরী দাদাজান মারা যায়, তারপর থেকে রোজিনা চৌধুরী বাড়ির সকলের কাছেই কর্ত্রী। ওনার কথার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেন না। আর উনি ফিহাকে বারবার বলেছিলেন যাতে হুমায়রাকে অনুষ্ঠানে নিয়ে আসা না হয়, কিন্তু ফিহা ওনাকে তোয়াক্কা না করে হুমায়রাকে নিয়ে আসে। এতে কিছুটা রেগে আছেন তিনি, কিন্তু ও বুঝতে দেননি এতক্ষণ থেকে। কিন্তু হঠাৎ করে হুমায়রার বলা কথাটায় রেগে যায় তিনি। রোজিনার বলা কথার প্রেক্ষিতে হুমায়রা বলে ওঠে, এভাবে মুখের ওপর মুখ চালিয়ে সবার মুখ বন্ধ করে এসেছেন মিসেস চৌধুরী। আপনি তো সেই যুবককাল থেকেই সবার মুখ বন্ধ করেছেন, সত্যি কথা চাপা দিয়েছেন। কিন্তু আমার মুখ বন্ধ করা কি এত সহজ? এই মাইয়া, চুপ কর কইতাছি। আমার মুখে মুখে তর্ক করবি না কিন্তু কইলাম। শুনে রাখ, এমনি এমনি চৌধুরী বাড়ির কর্তি হই নাই আমি, বুদ্ধি দিয়া সংসার সামলাইছি। এখন তোর মতো পুচকে মেয়ের কথায় দমে যাবো নাকি আমি? বুড়ি হয়েছেন, দুদিন পর মরে গেলে কবরে ঘাস উঠবে, তবুও সোজা হবেন না আপনি। আর মরবেনই বা কি করে? শয়তান মানুষ সহজে মরে না, শয়তানও তাদের ভয় পায়। হুমায়রার কথায় সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকায়। রাহুল রাগে চিৎকার দিয়ে বলে, হুমায়রা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখো নাই? ভদ্রভাবে কথা বলো। তুমি আমার বোনের ফ্রেন্ড বলে চুপ আছি, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। রাহুলের কথায় হুমায়রা মুখ বাঁকিয়ে হেসে বলে, মিস্টার রাহুল চৌধুরী, আপনাকে আমি ভয় পাই না, না আপনার পরিবারের কাউকে। সত্যি কথা বলতে না চাইলেও মুখ থেকে আপনা আপনি বের হয়ে যায় আমার। আমি মিথ্যা বলতে শিখিনি। এই মাইয়াকে দেখে আগেই কইছিলাম হেই ভালা না। দেখছস তোরা, আমি হ্যাসা কথা কইছিলাম। দেখ জন্মের ঠিক আছে না নাই। ভালো মাইয়ার মুখে এমন কথা থাকতে পারে না। আমার নাতি নাতনিদের থেকে শিখতে হবে হেরে। রোজিনা চৌধুরী রাগী কণ্ঠে তেরে সে কথাটা বলে। হুমায়রা নিজেও রেগে যায়। তার জন্ম পরিচয় নিয়ে কথা তুলেছে মহিলাটি। হুমায়রা উচ্চ গলায় বলে, ওই বুড়ি, কথা কম বলবেন বলে দিলাম। শয়তানামি করেই তো যুবক বয়স পার করেছেন, এখনো সেই সব ছাড়তে পারেন নাই। আল্লাহ আল্লাহ করতে হচ্ছে আপনাকে। কয়েকদিন পর মরবেন কিনা ঠিক নাই, তবু কথা বন্ধ হয়নি। দেখ রাহুল দেখ, এই মাইয়ার কথা হন। হেই আমাকে কি বলছে? তোরা সবাই চুপ আছিস কেন? এই মাইয়াকে বের করে দে। ওই সেমরি, এখনো আসিস কোন লজ্জায়? যা এখান থেকে। কোন মায়ের জন্মা? আমার মায়ের নামে কিছু বলবেন না, নয়তো খুন করব আপনাকে। আপনার বাড়ির পোলাদের সামলায় রাখেন। সব ছেড়ে দেওয়া কুত্তার মতো মাইয়ার পিছে দৌড়ায় যায় কেন? সবাই এবার কানাঘোষা শুরু করে দেয়। রাহুল রেগে সবার সামনে হুমায়রার গায়ে একটা চর বসিয়ে দেয়। সবার কথা বলা বন্ধ হয়ে যায়। রাহুল হুমায়রাকে ধমক দিয়ে বলে, এই মেয়ে, খুব বার বেড়েছ না? বড়দের সাথে ভালো ব্যবহার শিখো নাই? আর দাদি, তুমি কি শুরু করেছো বলো তো? বাচ্চাদের মতো শুরু করেছো। আর ফিহা, তোর বান্ধবীকে বলবি
আমাদের বাড়িতে এসে এমন কথা না বলতে। শালা, তোরা জাত একই, কেউ একটা ভালো না। সে শুরু থেকে চট দিয়ে সবাইকে থামানোর রীতি অনুযায়ী আজও তাই হয়। আমাকেও চট দিয়ে থামানোর চেষ্টা। হুমায়রার কথায় রাহুল বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, অসহ্য। আচ্ছা বলো, আমাদের বাড়ির সবাইকে ঘৃণা কেন করো? কেন মনে হলো আমার দাদি সবাইকে চুপ করিয়ে রাখে? তোমাকে কি কিছু বলেছে? এর আগে তো কখনো এমন কথা বলে নাই কেউ। সবাই যে আমার মতো সাহসী মেয়ে না, ভয় মুখ লুকিয়ে রাখে। তবে মিস্টার রাহুল চৌধুরী, আপনি যে আমাকে চড় মারলেন এর জবাব আমি দিব। শুধু এর না, যত অন্যায় করেছে আপনার পরিবার সব কিছুর জবাব একে একে দিব। ধ্বংস করব আপনার পরিবার। হুমায়রা সেখানে আর না দাঁড়িয়ে নিজের ব্যাগপত্র নিয়ে চলে যায় রাস্তার দিকে। ফিহা বুঝতে পেরে ওর পিছু নেয়। হুমায়রার অন্যায় টান পড়ায় দাঁড়িয়ে যায়। ফিহা তাকে আটকানোর চেষ্টা করছে ভেবে কিছুটা বিরক্তি নিয়ে বলে, দেখ ফিহু, তোকেও সহ্য হয় না আমার। তুই আমার সেই ছোটবেলার ফ্রেন্ড দেখে সম্পর্ক রেখেছি, নয়তো তোর সাথেও কথা বলতাম না। ক্লাস 1 থেকেই তুই আমার ফ্রেন্ড, তাই ভালো ব্যবহার করি। আজ তোকেও বলছি, আমি তোর পরিবারকে ঘৃণা করি। অজাত পরিবার, সাথে খারাপ বাবার সন্তান তুই। গালে আর একটা চড় পড়লে ভাষা ঠিক হয়ে যাবে। আমার চাচ্চু ভালো না খারাপ সেটা আমরা বোঝাবো তোমাকে, সেটা ভাবতে হবে না। ঢং ধরে ব্যাগপত্র নিয়ে চলে এসেছো? কি ভাবছো সবাই তোমার কাছে এসে সরি বলবে? হুমায়রা পিছু ফিরে তাকায়। রাহুলের হাতে এখনো তার ওড়না দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। রাগে রাহুলের গালে দুইটা চর বসিয়ে দেয়। ফিহা তখন সেখানে আসছিল, ভাইকে চর খেতে দেখে একটা ঢোক গিলে দৌড়ে আসে। আর রাহুল হা হয়ে হুমায়রার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে মারল কেন। হুমায়রা রাহুলের হাত থেকে ওড়না ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কিছুক্ষণ আগে বলেছিলাম আপনার দাদিকে বাড়ির পুরুষদের সামলায় রাখতে। কেন বলেছিলাম বুঝতে পারলেন কিছু? কোন সাহসে অন্যায় হাত দিয়েছেন আপনি? নির্লজ্জ বেয়াদব ছেলে, সম্মান কি জিনিস শিখে নিয়েন। আপনার বা আপনাদের কারোর সরি আমি চাই না। আমি তোমাকে থামানোর জন্য ওড়না ধরেছিলাম, আর তুমি ভুল বুঝেছো। তোমার সাথে খারাপ কিছু করার ইচ্ছে আমার ছিল না। ফিহা অনন্ত জানে আমি কেমন ছেলে। রাহুলের কথা সুর ধরে ফিহাও বলে ওঠে, হ্যাঁ, তুই ভাইয়াকে ভুল বুঝেছিস। ভাইয়া খারাপ উদ্দেশ্যে ওড়না টান দেয়নি। তুই চলে যাচ্ছিস সে কারণে হয়তো ধরতে গেছিল। তুই অযথা ভাইয়াকে চড় দিলি রাস্তার মাঝে। ভাইয়ের হয়ে চামচামি করতে আসবি না ফিহা, এসব আমার পছন্দ না একদম, বলে রাখলাম। যে কারণেই হোক না, কোন সাহসে ওড়নায় হাত দিবে? ম্যানারনেস বলতে কিছু নেই নাকি? আচ্ছা সরি ফিহা, সবাই অপেক্ষা করছে। পাহাড়ের দিকে ঘুরতে যাব, তাড়াতাড়ি আয়। দুপুর হয়ে আসছে, খাওয়া দাওয়া করতে হবে আবার। আর তোর বান্ধবীকে বলে দিস ওড়না কেন। আমি চাইলে মেয়েদের শরীর ছুঁতে পারবো, কিন্তু ছুঁয়ে দেখি না। রাহুল কথাটা বলে রেগে সেখান থেকে চলে যায়। ফিহা অসহায় চোখে হুমায়রার দিকে তাকায়। তাতে হুমায়রা বিরক্ত হয়ে বলে, ওই রাহুলের চামচা, একদম চামচামি করবি না বলে দিলাম। নিজের মতো আছিস থাক, চামচামি করলে খুন করব তোকে। কিছু বললে বল, নয়তো ফুট এখান থেকে। জান, লক্ষ্মী, কলিজা, ফিপসা, কিডনি ইত্যাদি প্লিজ যাস না এখান থেকে। তুই আর আমি ছবি তুলে বের করে নিব জানিস তো। আর আহাতের সাথে একা একা কথা বলবো কিভাবে? তুই থাক প্লিজ। দেখ, ওই মরা বুড়ি মানে তোর দাদি কথা শুনে বা তোর ভাইয়ের কথা শুনে আমি বাসায় যাচ্ছি না। আমার শখ নাই তোদের পরিবারের সাথে থাকার। তোর জোরে এসেছিলাম, কিন্তু সরি, আমি আর থাকতে পারবো না। থাক না প্লিজ, আমি কিন্তু কান্না করে দিব। তুই কেন দাদিকে রাগাতে গেলি? দাদি কেমন সেটা তো তুই জানিস। এত গার্ডদের সামনে তোর এমন কথা বলায় সবাই রেগে গিয়েছিল। এমপির বাচ্চা, চুপ যা। তোরা বড় লোক, গার্ড নিয়ে ঘোর, আমার সমস্যা নাই। আর হ্যাঁ, আমার কথা শুনে সবাই রাগ করে নাই। দুজন লোক ঠিকই খুশি হয়েছিল। কে সেটা খুঁজে বের করিস, তাহলে বুঝবি আমি সত্যি বলেছি নাকি মিথ্যা। তার মানে তুই বলতে চাইছিস তুই সত্যি বলেছিস? তুই বুঝতে পারছিস তুই কি বলেছিস? তোর কথার হিসাবে আমাদের পরিবারের ছেলের বাবা, ফুফাতো ভাই, বড় বাবা, রাহুল ভাইয়া ওরা খারাপ? আমার দেখা একজন পুরুষ ভালো, সেটা তোর বড় চাচ্চু। আমার চোখে বাকিরা খারাপ, তার চেয়ে বেশি খারাপ তোর দাদি। টাটা, আমি বাসায় গেলাম। আমি সব সহ্য করব, কিন্তু বাবার নামে খারাপ কথা সহ্য করব না। আজ তুই লিমিট ক্রস করেছিস। এরপর তোর সাথে আমার আর তোর সাথে সম্পর্ক রাখা সম্ভব না, এই তো।
নো সমস্যা বেব, আমি একাই জীবন চালাতে পারি। গুড বাই। হুমায়রা একটা বাস ধরে সেখান থেকে চলে যায়। আসার সময় ফিহাদের নিজস্ব গাড়িতে এসেছিল, তবে বাসে উঠতে তার সমস্যা হয় না, শুধু জানালার সাইডের সিট পেলে চলবে তার। এদিকে ফিহা রেগে রাহুলের কাছে যায়। রাহুল ফিহার মাথায় হাত বুলিয়ে পেছনে তাকায়। হুমায়রাকে না দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ফিহা কান্না করতে করতে বলে, আমাদের পরিবারের সবাইকে এতটা খারাপ কেন ভাবে ভাইয়া? আজকে পাপ্পাকে খারাপ বলেছে। আমার পাপ্পার মতো ভালো মানুষ আছে নাকি বলো? হুমুর সাথে ব্রেকআপ করেছি আজকে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আল্লাহ দেখে দেখে আমার মনে এই মেয়েটার জন্য জায়গা রেখেছিল। এর জন্য কতজনের সাথে আমি যুদ্ধ করব। রাহুল মনে মনে কথাটা বলে ফিহার দিকে তাকিয়ে বলে, আচ্ছা বাবা, কাঁদিস না, চল আহাদের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যাবে তোর। ফিহা লজ্জায় সেখান থেকে কেটে পড়ে। বড় ভাইয়ের মুখে এমন কথা শুনতে খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক। রোজিনার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আবিদ চৌধুরী, তার বউ মালিহা চৌধুরী, তাদের একমাত্র ছেলে রাহুল চৌধুরী। নিজেদের বিজনেস রয়েছে, সাথে ছোট চাচার সাথে রাহুল রাজনীতি করে। রোজিনার মেজো মেয়ে আলিশা চৌধুরী স্বামী চেয়ারম্যান। তাদের একমাত্র ছেলে সাদিক শিকদার আবিদ চৌধুরীর অফিসে কাজ করে। রোজিনার ছোট ছেলে রায়হান চৌধুরী, বড় মেয়ে ফিহা চৌধুরী, ছোট ছেলে মিনাল চৌধুরী। রায়হান চৌধুরীর ওয়াইফ হামিদা। রায়হান চৌধুরী এমপি পদে রয়েছেন। হুমায়রা বাড়িতে এসে প্রথমে মায়ের রুমে যায়। মা ছাড়া সে কিছুই বোঝে না। মা তার কাছে সব, পৃথিবীর সব সুখ মায়ের কাছে পায় সে। তিনি মেয়ের মুখ দেখে বুঝতে পারেন কিছু একটা হয়েছে, তাই কোনো ভনিতা ছাড়াই জিজ্ঞাসা করেন, কি হয়েছে? কি হয়েছে? চৌধুরী পরিবারের সাথে আজ সেই ঝগড়া হয়েছে আম্মু। হঠাৎ ঝগড়া নিয়ে? ভালোবাসা কথাটা নিয়ে। তুমি বলো, ওদের পরিবারের কোনো মানুষ ভালোবাসার মর্যাদা রাখছে? অসহ্য। এসব নিয়ে অনেক ঝগড়া করেছি আজ আমি। এই, তুই ঠিক করিস নাই মা। এত বড় পরিবারের মানুষ, তারা যদি তোর কোনো ক্ষতি করে তাহলে আমি মরে যাব মা। তুই ছাড়া আমার আর কি আছে বল? তাই লক্ষ্মী মা আমার, এমপি মানুষের সাথে ঝামেলা করিস না। আম্মু প্লিজ, আমরা গরিব সে কারণে চুপচাপ থাকবো নাকি? কোনো কিছু ভুলে যাইনি আমি, সব কিছুর প্রতিশোধ নিব আমি আম্মু। তুমি শুধু দেখে যাও আমি কি কি করি, ধ্বংস করে দিব সব। হুমায়রার কথায় উনি একটা দীর্ঘশ্বাস ছাড়ে বিরক্তি কণ্ঠে বলে, একটা চর দেব, চুপচাপ ঘুমা। খাওয়া হয়েছে, এখন ঘুমাতো। আমাদের তো টাকা নাই, সে কারণে কোথাও তোকে ঘুরতে নিয়ে যেতে পারি না। আর তুই যে একটু গেলি, তাও ফিরে আসলে ফ্রিতে নিয়ে গেল, সেটা হজম হয়নি তাই না? আমি ফ্রি খাওয়া খাই না আম্মু। আজকাল তুমিও কথা দিয়ে চুপ করিয়ে রাখা শিখেছ, আর এইসব আমার ভালো লাগছে না। দেখো, কোনোদিন মরে যাব, কাল চট্টগ্রাম ফিরে যাব, ভার্সিটিতে ক্লাস আছে। রাগ করে থাকিস না আমার ওপর মা, আমি তোর খারাপ চাই না। এমপি মানুষ ওনারা, ফিহার চাচা, আর বিজনেস করে তাদের আমাদের যায় নাকি? হুমায়রা কপাল কুঁচকে বলে, রাত হয়েছে, নিজের রুমে যাও। আমার এইসব আর ভালো লাগছে না। গরিবের ঘরে জন্ম নেওয়া এই এক বিপদ। শান্তিমতো মন খুলে কথা বলতে পারি না। ধানের খেতে গিয়ে ধান চাষ করা আমাদের কাজ। মায়ের দিব কিন্তু, তোর থেকে ধানের কাজ করে নিয়েছি নাকি? যা তো ঘুমা, তোর সাথে কথা বললেই ঝামেলা। মায়ের কথা শুনে হুমায়রা মুখ বাঁকিয়ে গায়ে মাথায় লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ফেব্রুয়ারি মাস, ঠান্ডায় মরে যাচ্ছে হুমায়রা। লেপ মুড়ি দিয়ে উপর হয়ে শুয়ে পড়ে। মন খারাপের মাঝে হঠাৎ কান্না করে দেয়। কাঁদতে কাঁদতে নিজের সাথেই কথা বলতে থাকে, বাবা, তুমি কেন এমন হলে? তোমার জন্য আমার আর আম্মুর জীবন একটা নরকের মতো কাটছে। তুমি কোথায় আর আমরা কোথায়? তুমি মরে গেছো বাবা, মরে গেছো। গ্রামে থাকি বলে আমার কোনো ভালো ফ্রেন্ড নেই জানো। ছোটবেলায় যখন চট্টগ্রাম ছিলাম তখন একজন এমপির মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হয়েছিল। আমি ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর থেকেই হোস্টেলে থাকি। হোস্টেলের সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে জানো বাবা। যখন আমি বলি আমার বাবা মারা গিয়েছে, মা গ্রামের একটা স্কুলে চাকরি করে, এসব শুনে তারা হাসে। ওরা সবাই কত বড় লোকের মেয়ে, আর আমাকে সবাই খ্যাত বলে অপমান করে। গ্রামের মেয়ে হলেই কি তারা খারাপ হয় বাবা? ও বাবা, তোমাকে আমি ঘৃণা করি। হেইট ইউ, আই হেইট ইউ। হুমায়রা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। 2 দিন পর আজ হোস্টেলে ফিরে এসেছে। কাল থেকে আবারও নিয়মিত ক্লাস করতে হবে। পড়াশোনায় ভালো দেখে চট্টগ্রাম ভার্সিটিতে ইংরেজি নিয়ে পড়াশোনা করার চান্স পেয়েছে সে। ছোটবেলা থেকেই চট্টগ্রামে তার বড় হওয়া। পরের দিন সকালে খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়। ফিয়াকে ফোন দিতে গিয়ে থেমে যায়। সেদিনের ঝগড়ার কথা ও মনে পড়ে যায়। গরু হাদারাম, চোখে দেখেন না? বড়লোকের ছেলে বলে গায়ের উপর দিয়ে গাড়ি চালাতে হবে নাকি?
দেখে শুনে গাড়ি চালাতে কোথায় বাধে আপনার? হ্যাঁ, অসহ্য ছেলে। রাস্তা আপনার বাপের নাকি যে যেভাবে মন চায় সেভাবে গাড়ি চালাবেন? সকালবেলা মেজাজ খারাপ করে দিল আমার। মেস থেকে বের হয়ে রাস্তা ধরে ভার্সিটিতে যাচ্ছিল হুমায়রা। হঠাৎ করে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দেয়। রেগে ধমক দিয়ে কথাগুলো বলে সে। হুমায়রার গালি শুনে গাড়ি থেকে রাহুল নেমে আসে। হুমায়রাকে দেখে বিরক্তিমাখা কণ্ঠে বলে, আমি না হয় কানা, তাই বলে তুমিও কানা নাকি? আমি না হয় রাস্তা দেখতে পারি নাই, তো তুমি রাস্তার মাঝখানে কি করছিলে? গাড়ি আসছে দেখে সরে যেতে পারো নাই? কানির মতো রাস্তার মাঝখানে কি করছিলে? রাহুলের কথায় হুমায়রার ফুঁসে ওঠে। দাঁতে দাঁত চেপে বলে, ও তাই তো বলি, চট্টগ্রামে তো একটাই পাগল, হনুমান, গরু, ছাগল, কুত্তা, হাতি, বিড়াল, সেটা রাহুল চৌধুরী। হুনি ছাড়া কানা কেউ নেই। তাহলে আমাকে ধাক্কা দিবে কে? কিছুক্ষণের জন্য তো ভুলেই গেছিলাম আপনার কথা। জাস্ট শ্যাট আপ। এসব কি ভাষা? হ্যাঁ, আসলেই মানুষ বলে গ্রামের মেয়েদের ভাষা শুনে বোঝা যায় তারা গ্রাম থেকে উঠে আসা কেউ। শহরের মেয়েরা এমন ভাষা ব্যবহার করবে না কখনো। একটা সরি বলে চলে যেত এতক্ষণে। আর তুমি? হুমায়রা ভ্রুকুচকে বলে, আমি কি? হ্যাঁ, আমি সঠিক কথা বলেছি, সে কারণে গায়ে ফোসকা পড়ছে, তাই না? শুনুন, আমি সঠিকভাবে হাঁটি, আমি কানি না। গাড়ি একদম রাস্তার কিনারায় আপনি নিয়ে এসেছেন। শোনো মেয়ে, গাড়ি এখানে রেখেছিলাম 2 মিনিটের জন্য। আর ড্রাইভার গাড়ি যখন চালু করে তখন তুমি সামনে এসে পড়ো, সে কারণে হুট করে ধাক্কা লেগে যায়। এতে কারো দোষ নাই, ওকে? কারো দোষ নেই সেটা যেন হুমায়রার বিশ্বাস হচ্ছে না। রাহুলের চোখের দিকে তাকিয়ে বলে, এটা পার্কিং এরিয়াতে পড়ে নাকি? বড়লোক দেখে যেখানে মন চায় সেখানে গাড়ি পার্কিং করবেন কি? যত সব আজাইরা পোলা। এসব পৃথিবীতে আসে শুধু মেয়েদের গায়ে পড়ে ঝগড়া করতে। গ্রামের প্রচলিত কথায় আছে না, অন্ন ধ্বংস করতে এসেছে অন্ন। সেই তো আপনি অন্ন ধ্বংস করছেন বেঁচে থেকে। আজব তো। ড্রাইভার গাড়ি নিয়ে যাও, এখানে যত থাকবো তত ঝগড়া হবে। এসব মেয়ে কোথা থেকে উঠে আসে আল্লাহ জানে। দাদি ঠিকই বলেছে, এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। দাদি এ কথা শোনার পর হুমায়রার মাথা গরম হয়ে যায়। রাহুল গাড়িতে ওঠার জন্য দরজা খুলতেই হুমায়রা গিয়ে কলার চেপে ধরে। রাহুল থতমত খেয়ে যায়। হুমায়রা রাহুলের কলারে টান দিয়ে বলে, এই জমিদারের বেটা, সমস্যা কি তোর? দাদা দাদি করবি না আমার সামনে, বলে দিলাম। ওই ফকিন্নির জন্য আজ এত কিছু হচ্ছে। আমি গ্রামের মেয়ে দেখে কোনো সম্মান নাই নাকি? ফিহার ফ্রেন্ড হওয়া সত্ত্বে কতবার আপনার বাসায় গিয়েছি। হ্যাঁ, সব সময় আমাকে গ্রামের খ্যাত ফকিন্নি বলে অপমান করে। গ্রামের মেয়েরা বাজে হয় নাকি? এতদিন দাদি এসব বলতো দেখে রাগ হতাম, কিন্তু আজ মনে হচ্ছে দাদি ঠিকই বলেছে। জাদুকারী মাইয়া একটা। আমাকে জাদু করে নিজের করতে চাও, তাই না? সেই জন্য যেখানে যাই সেখানেই তোমার দেখা পাই। হুমায়রা থতমত খেয়ে যায়। সে রাহুলকে পটাতে চাচ্ছে নাকি? হুমায়রা চোখ বড় বড় করে বলে, মিস্টার চৌধুরী, মুখ সামলে কথা বলুন। আপনার বাড়ির পুরুষজাত, এমনকি মহিলাজাতও খারাপ। আপনারা সবাই খারাপ। তার মানে এই না যে আমিও খারাপ। আমি যদি খারাপও হই তাতে আমি বুঝবো। আমি খারাপ হলে এতদিন আপনাদের সম্মান মাটির সাথে মিশিয়ে দিতাম। আপনার দাদি কতটা নোংরা সেটা আপনার ধারণার বাইরে। দেখ, তোকে কিন্তু খুন করব আমি। আজ অফিসে যাচ্ছিলাম বেশ কিছুদিন পর, কিন্তু রাস্তায় এমন পাগলে দেখা পাবো জানলে কখন আসতাম না। ধর, টাকা রাখ, কিছু কিনে খেয়ে নিস। রাহুল হুমায়রার হাতে 2টা 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে চলে যায়। রাগে হুমায়রা না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে। টাকা দুমড়ে মুচড়ে ফেলায়, দিতে গিয়েও দেয় না। টাকার দিকে তাকিয়ে মনে মনে বলে, থাক, তোর উপর রাগ দেখাবো না। আমাকে ফকিরের মতো টাকা দিল, এটার প্রতিশোধ আমি একদিন নিব। গরিব বলে সব সহ্য করব নাকি? এই মুহূর্তে আমার কাছে টাকা কম দেখে তোকে আর ফেললাম না। যা, তোকে দিয়ে অপমান করার জিনিস খাবো। অপমান করার জিনিস বুঝিস নাই, তাই না? বড়লোক মানুষ যা খায় না, তোকে দিয়ে সেই সব কিনে খাবো। হুমায়রা কথাটা নিজে বললেও তার কেমন জানি লাগে। এটা আবার কি কথা মনে মনে বলল। সে সেটাই ভাবছে। রাস্তায় এ সময় কোনো গাড়ি পাচ্ছে না সে। রাগে হাঁটতে হাঁটতে ভার্সিটি চলে যায়। প্রথম ক্লাস স্যারের হাতে বকা খায় দেরিতে ভার্সিটিতে আসার জন্য। সব দোষ রাহুলের ভেবে হুমায়রা বিড়বিড় করতে করতে বলে, সব দোষ হয়ে আবালের, তার জন্য সব হলো।
যদি রাস্তায় দেখা না হতো তাহলে এত কিছু হতো না। ওই পাগলের সাথে কেন যে আমার দেখা হয় আল্লাহ জানে। শালা বাদুর চৌধুরী আমার আজকের দিনটা মাটি করে দিল। হেই, তোমার নাম কি? সেই কখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে বিড়বিড় করছো। আরে ওকে, কোন ডিপার্টমেন্টে তুমি? ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সাদিকের সাথে চোখাচোখি হয়ে যায়। সাদিকের আজাইরা প্রশ্নে হুমায়রা বিরক্ত হয়। ছেলেটা তাকে চিনে তবুও ঢং ধরে কথা বলছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, হুমায়রা জান্নাত, 3য় বর্ষ, ইংরেজি ডিপার্টমেন্ট। আর কিছু? দেশের বাড়ি নওগাঁ, জন্মসূত্রে ছোট থেকে এখানে থাকি, বিবাহিত, একটা বাচ্চা আছে। আমাকে তো আগে থেকেই চেনেন, তাহলে এত নাটক কিসের? এছাড়া বলার মতো আর কিছু পেলাম না। বাই। হাই, আমি সাদিক, এখানের এমপির ভাগিনা আমি, এমপি রায়হান চৌধুরী। নিশ্চয়ই তাকে চেনো তুমি। আমি একটা কোম্পানিতে ম্যানেজার পদে আছি, সব নিশ্চয়ই জানো। যদিও আমাকে তুমি 1 থেকে 2 বার দেখেছো, আর তুমি বিবাহিত না, তা ফিগার দেখেই বোঝা যায়। তো এবার বলো, আমাকে মিথ্যা বলেছো কেন? সাদিক কথাটা বলে লালসা ভরা দৃষ্টিতে হুমায়রার শরীরের দিকে তাকিয়ে থাকে। হুমায়রা ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলে। সাদিক ছেলেটা তাকে ভালোভাবে না চিনলেও সে খুব ভালোভাবেই তাকে চিনে। সাদিক তো শুধু ফিহার ফ্রেন্ড হিসেবে তাকে চিনে। হুমায়রা দাঁতে দাঁত চেপে ফোনটা চেপে ধরে। হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে সব। সাদিকের মুখ দেখা যাচ্ছে ভালোভাবে। সাদিকের মুখ থেকে কথা বের করার জন্য বলে, আমি যে মিথ্যা বলেছি এটা আপনি কিভাবে বুঝলেন? কাউকে দেখে যা বুঝি মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত। হতেও পারে আমি বিবাহিত, সেটা ফিহা জানে না। এত এক্সপিরিয়েন্স নাকি আপনার যে বুঝে যাবেন আমি অবিবাহিত? এসব বাতের খেলাবার। দেখতে সুন্দর আছো মেয়ে, এক রাতের জন্য কত নিবে জানিও। যত চাও দিতে রাজি। তোমার মতো বহু মেয়েকে বেড়ে এনেছি, তাই শরীর চিনতে ভুল হয় না আমার। নির্লজ্জ ছেলে, এইসব কথা বলতে লজ্জা করে না তোর? বাপ মা এই শিক্ষা দিয়েছে তোকে? বেজন্মা, আমার আশেপাশে যেন তোকে না দেখি, নয়তো জেলের ভাত খাওয়াবো তোকে। হুমায়রা দাঁতে দাঁত চেপে কথাটা বলে। রাগে শরীর থরথর করে কাঁপছে তার। এই ছেলেটার সামনে দাঁড়াতেই ঘৃণা হচ্ছে। হুমায়রার কথার বিপরীতে সাদিক হা হা করে হেসে বলে, বাহ, তোর মুখে কথা পড়ে দেখি। প্রথমে ভেবেছিলাম হাবলা একটা মেয়ে, সহজে পটিয়ে নিতে পারবো। এখন দেখি ভালো কথা বলতে পারিস। সেদিন আমার নানি যা বলেছে তাই দেখি সত্যি। গ্রামের মেয়ে, টাকা নাই নিশ্চয়ই। চল, এক রাতে কত নিবি দিব। তোর পরিবারে বোন থাকলে তার কাছে শুনিস অন্যের থেকে কত নেয়, সেটা শুনে আসিস। আমি কি জিনিস সেটা তুই আজ সন্ধ্যায় বুঝবি। সন্ধ্যার সময় আমার কাছে আসবে নাকি? সাদিকের কথাটা কানে তোলে না হুমায়রা। সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ে। ভিডিওটা তার মামাতো বোনের আইডিতে সেন্ড করে, সাথে আরও কিছু জায়গায় সেভ করে। এটা যে করেই হোক তার থাকা চাই। সাদিক জানলে নিশ্চয়ই ডিলিট করার চেষ্টা করবে। সে কারণে বেশ কিছু জায়গায় রেখে দেয়। তারপর দেরি না করে হোস্টেলে আসে। হেঁটে আসতে 10 মিনিট লাগে। এসেই গোসল করে খাওয়া দাওয়া করে বেডে এসে ফোনটা নিয়ে ফেসবুকে যায়। আর চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার ও এমপি রায়হান চৌধুরীর ভাগিনার গোপন তথ্য ফাঁস। জানা গিয়েছে সাদিক শিকদার মেয়েদের সাথে ফ্লার্ট করার জন্য এক্সপার্ট ছিলেন। আজ বিকালে একটা ভিডিও ফাঁস হয়। তারপর সন্ধ্যার আগে প্রায় 15-20 জন মেয়ে সাদিকের নামে থানায় কেস করে। পুলিশ অফিসার সাদিক শিকদারকে গ্রেফতার করেছেন। কাল কেসের শুনানিতে যদি প্রমাণ হয় সব সত্যি, তাহলে 10 বছরের জেল হতে পারে, যা গোপন সূত্রে জানা গিয়েছে। নিউজটা ভাইরাল হয়েছে রাত 8টার মাঝে। এমপি চৌধুরীকে নিয়ে নানান কথাবার্তা উঠেছে। এমনভাবে ভাইরাল করা হয়েছে যাতে বোঝা যায় এখানে এমপি চৌধুরীর দোষ আছে। হুমায়রা নিউজটা দেখে মনে মনে বলতে থাকে, এই তো মিস্টার চৌধুরীরা, আরো কি কি হবে সেটা দেখে যান আপনারা। আমি জানি কাল ভয়ে কেউ শুনানিতে আসবে না, কিন্তু তাদের আনার দায়িত্ব যে আমার। সবাইকে দিয়ে আসব, সবাইকে নিয়ে আসব। আর এমন একটা প্রমাণ আমার কাছে আছে যা একজন দিলেই আর কোনো প্রমাণের দরকার হবে না। উচিত শিক্ষা হয়েছে বাবা। তোমার ভাগিনা বলে একদম ছাড়াতে যাবে না বলে দিলাম। হাজার মেয়ের জীবন নষ্ট করবে আর শাস্তি পাবে না, এটা হলো নাকি? মেয়েরা সস্তা না যে ব্যবহার করবে আর ছেড়ে দিবে। ছি, 15টা মেয়ে এসে প্রতারণা কেস দিয়েছে, কিছু বুঝতে পারছো? আবির চৌধুরী কথা বলার ভাষা খুঁজে পায় না, কিন্তু রায়হান চৌধুরী রাহুলের কথার শেষে কিছুটা ধমক দিয়ে বলে, রাহুল, তুই ছোট মানুষ, ছোট থাক। কি করব না করব সেটা না হয় আমরা ঠিক করব। গিয়ে দেখ, সব মেয়েরা মিথ্যা কথা বলেছে।
হয়তো সাদিককে কেউ ফাঁসিয়ে এমন ভিডিও বানিয়েছে। আমিও দেখব কিভাবে সাদিককে জেলে আটকিয়ে রাখে। ছি, চাচ্চু তোমার লজ্জা লাগছে না এসব বলতে? মেয়েরা তাদের চরিত্রে নিজেরা দাগ লাগাবে কিভাবে? তোমার মানসিকতা এতটা খারাপ জানতাম না। হুমায়রা মেয়েটা সঠিক বলেছে, তোমরা সবাই খারাপ। রাহুলের কথায় রায়হান চৌধুরী চেঁচিয়ে ওঠে। আবির চৌধুরী এগিয়ে এসে বলে, রাহুল, এসব নিয়ে কথা বাড়াস না। সাদেক আমাদের আত্মীয়, না চাইতেও যেতে হবে। বাবার মুখেও একই কথা দেখে রাহুল আরও রেগে যায়। মুখ বাঁকিয়ে বলে, সেই তো বাবা, এবারই সব পুরুষ বাজে, নোংরা হুমায়রা মিথ্যা বলে না। রাহুলের কথায় রায়হান চৌধুরী ঝাড়ি মেরে বলে, শট অপ রাহুল, ওই মেয়েটাকে তো আমি দেখে নেব। ওকে নিয়ে আসার জন্য পাঠিয়েছি কয়েকজনকে। ওই মেয়েটা তো ভিডিও ভাইরাল করেছে, আজ আসুক, তারপর দেখাবো কি চায় মেয়েটা। কেন আমাদের দুর্নাম রটাচ্ছে? সাদিকের সাথে আমার নাম কেন জুড়ে দিবে? হঠাৎ করে রাহুল বলে ওঠে, হয়তো তুমিও এমন। রাহুল, মুখ সামলে কথা বল। আমার বিরক্ত লাগছে সব কিছু। চাচ্চু প্লিজ, নিজের ক্ষমতা ব্যবহার করে সাদিককে ছাড়িয়ে নিও না। পাপ যে করে আর যে সহে, দুজন সমান অপরাধী। পাপের শাস্তি পেতে দাও সাদিককে। রায়হান চৌধুরী জোর গলায় বলে, আমার বাড়ির ছেলেরা কখনো খারাপ হতে পারে না। আমি মোটেও পাপ সহ্য করছি না। 10 মাস পর এমপি ভোট আছে। আমার মান সম্মান আমি খোয়াতে পারবো না। কোনটা ভালো সেটা না হয় আমি বুঝে নিব। আবির চৌধুরী অসহায় হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, এসব কি হচ্ছে? কেন, কি হচ্ছে দেখতে পাচ্ছ না? তোমাদের বংশ ধ্বংস করার জন্য কেউ এসেছে। আমরা কি কোনো অন্যায় করেছি? না, তোমরা তো সাধু। আবির চৌধুরী আর কিছু বলার ভাষা খুঁজে পান না, চুপচাপ অসহায়ের মতো বসে থাকেন। এদিকে রোজিনা চৌধুরী বাড়িতে ছিলেন না, মেয়ের বাড়িতে গিয়েছিল এসব শুনে। বাড়িতে আসার পর নাতি আর ছেলে ঝগড়া দেখে চেঁচিয়ে ওঠে। চেঁচাতে চেঁচাতে বলেন, ওই মাইয়াডাকে আমি তো শেষ করবো আজ। আমার সাদি নাতিটার নামে দুর্নাম রটায়, আমি বসে বসে দেখবো নাকি? এই রায়হান, যা তো ওই মাইয়াডারে নিয়ে আয়। দাদির কথায় বিরক্ত হয়ে রাহুল বলে, চুপ করো দাদি, তোমার নাতি সাধু না সেটা মাথায় ঢুকিয়ে নাও। আর ওই মেয়েটা, আরে আবাল মেয়ে, নিজ আইডি থেকে ভাইরাল করার কি ছিল? গাধা, আসলেই গাধা। রোজিনা চোখ বড় বড় করে রাহুলের দিকে তাকায়। ছেলেটা যে হুমায়রার সঙ্গ নিচ্ছে সেটা বুঝতে পেরে আরও চিল্লানি শুরু করে দেয়। বাড়ির সবাই এই নিয়ে কথা বলতে থাকে। এমন সময় হাজির হয় হুমায়রা। তাকে ঘিরে 7 জন গার্ড দাঁড়িয়ে আছে। রাত 9টা বাজে। এত রাতে তাকে এখানে আসতে হলো। রোজিনা চৌধুরী তার দিকে এগিয়ে আসছে হাত উঁচু করে। হুমায়রা বুঝতে পেরে হুট করে সেখান থেকে কেটে পড়ে। চট দিতে না পারায় ঝুঁকি সামলে উঠতে পারে নাই উনি। হুড়মুড় করে মেঝেতে পড়ে যায়। হুমায়রা খিলখিল করে হেসে ওঠে। বাকিরা দৌড়ে রোজিনা চৌধুরীর দিকে এগিয়ে আসে। রায়হান মাকে সোফায় বসিয়ে হুমায়রার দিকে এগিয়ে আসে। হুমায়রার নখ দিয়ে শাসিয়ে বলতে ইচ্ছা করছে, মিস্টার রায়হান চৌধুরী, কি বলবেন দূর থেকে বলেন। আপনার আশেপাশে আসলে আমার গা গুলিয়ে আসে। আপনাকে আর আপনার পরিবারকে আমি ঘৃণা করি। আমার আশেপাশে আসলে আমার বমি পায়। দূরে থাকুন আমার থেকে। কি বলবেন দূর থেকে বলুন, আমি শুনছি। কিন্তু না বলতে পারল না। নিজেকে ভীতু করে ধীর কণ্ঠে বলে, গায়ে হাত ওঠাতে আসবেন না স্যার। কেন ডেকেছেন আমাকে বলুন। আপনার জন্য এত রাতে এখানে আসতে হলো আমার। আমি কি কিছু করেছি? কেন ডেকেছেন আমাকে? হুমায়রার এত ভালো ব্যবহার উনি নিতে পারলেন না। অবাক হয়ে বলে, ন্যাকা সাজো আমার কাছে। ভিডিও ছেড়েছো কেন? আমার পরিবারের সাথে তোমার কি ঝামেলা? কেন আমাদের পিছনে পড়ে আছো? কি চাও? টাকা? কত টাকা লাগবে নাও। আর যে মেয়েরা কেস করেছে তাদের কেস উঠিয়ে নাও। হ্যাঁ, টাকা লাগবে। না সরি, না না, আসলে কি স্যার, আমি ভিডিও ছাড়ি নাই। এই যে আমার ফোন নিয়ে দেখুন, আমার আইডি আমার কাছে নেই। কেউ একজন হ্যাক করেছে। বিশ্বাস না হলে আমার ফোন চেক করুন, কোনো ভিডিও আমার ফোনে নেই। এই মাইয়া, মিশা কথা কইতাছে। রায়হানেরে সারিস না। আহ, আমার কোমর ভেঙে গেল এই মাইয়ার জন্য। দেখছস, আমার নাক দিয়া রক্ত বের হইতাছে। কোমর ভেঙেছে, মুখ ভাঙলে খুশি হতাম বুড়ি। হুমায়রা কথাটা বলে ঠোঁট কামড়ে হাসে। রাহুল চোখ ছোট ছোট করে তাকেই লক্ষ্য করছে। মেয়েটা এত সাধু সাজছে কেন বুঝতে পারছে না। রাহুল অবিশ্বাস্য হয়ে হুমায়রার ফোন চেক করে। ঠিকই আইডির পাসওয়ার্ড চাচ্ছে, এমনকি কোনো ভিডিও নেই। রাহুল আরও চেক করে বোঝার চেষ্টা করে ফোনটা সত্যি হুমায়রার কিনা। রাহুল কিছু না পেয়ে চাচ্চুর উদ্দেশ্যে বলে, চাচ্চু ফোনে কিছু নেই আর আইডিতে ঢোকা যায় না, পাসওয়ার্ড চাচ্ছে।
মেয়েটা হয়তো সত্যি বলছে। তবে হ্যাঁ, এই মেয়ে সাদিক যে বলেছে দুপুরে নাকি তোমার সাথে এসব কথোপকথন হয়েছে, আর কণ্ঠ তোমার। হ্যাঁ, এটা ঠিক যে আমার সাথে এইসব কথা হয়েছে। আমাকে অফার দিয়েছিল, কিন্তু আমি সামনে ছিলাম। ওনার সামনে কিভাবে ভিডিও করব? আমাকে ফাঁসানোর জন্য হয়তো কেউ আড়ালে ভিডিও করেছে। তোমাকে কে ফাঁসাবে? তোমার শত্রুতা কার সাথে হতে পারে? শোনো মেয়ে, মিথ্যা কথা না বলে সত্যি কথা বলো। তোমার সাথে কে জড়িত? আমাদের পরিবারকে অপমানের মুখে ফেলছো কেন? দেখুন চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু বড়লোক না। হুমায়রার কথায় সবাই তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। হুমায়রা হিহি করে হাসার চেষ্টা করে বলে, সরি, লোভী না যে টাকার লোভে এসব করব। আমি জেনে শুনে নিজ আইডি থেকে কেন ভিডিও ছাড়বো? বোঝাই যাচ্ছে এর জন্য আমাকে আপনারা রাখবেন। নাটক বন্ধ কর মাইয়া। সিনেমার ডায়লগ মারসে নে, চৌধুরী সাহেব করণ বাদ দে। ওই মাইয়া, তোর মাকে বাপকে পরিচয় বল। রাহুনাতি, ওই মাইয়ার থেকে জন্মের ঠিকানা নে। রোজিনা ফুটে উঠে কথাটা বলে। হুমায়রা চোখ মুখ শক্ত করে ওনার দিকে তাকায়। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে বলে, বাপের পরিচয় নাই, মারা গিয়েছে অনেক আগে, তাই ওনার পরিচয় বলতে পারবো না। আর রইল মায়ের কথা, আমার মা পবিত্র অপবিত্র জায়গায় ওনাকে আসতে দিব না, সেই কারণে ওনার পরিচয় বলতে পারবো না। রায়হান, আমি আগেই কইছিলাম এই মাইয়া বালানা। দেখ গিয়ে হের জন্মের ঠিক আছে নাকি নাই। এই মাইয়া নোংরা, আমার বাড়ি থেকে বের করে দে। যার জন্মের ঠিক নাই হে আমার বাড়িতে থাকতে পারবে না। দেখ বুড়ি, একদম আমার মায়ের নামে কথা বলবি না। আমার পরিচয় তুই সহ্য করতে পারবি না। দেখা গেল হার্ট অ্যাটাক করে মারা গেলি, কয়েকদিন বেঁচে থাক, আর অনেক কিছু হবে, সেই সব দেখে না হয় মরিস। হুমায়রা ফুঁসে উঠেছে, মনে হয় এই গিয়ে খুন করবে। রাহুলের মা আর ফিহা হুমায়রাকে টেনে জড়িয়ে ধরে। হুমায়রা নিজেকে শান্ত করে, কিন্তু রোজিনা অবাক হয়ে বলে, ওই মাইয়া, সত্যি কইরা কত তোর বাপকে মাকে তুই এসব বলার সাহস কই পাইলি? ফিহা, তুই জানিস হয়তো, বল এই মাইয়ার বাপের নাম কি? ফিহা কিছু জানে না। আর হ্যাঁ, রাগের মাথায় এসব বলেছি, সরি। আমি গ্রামের মেয়ে, গ্রামে মা ভিক্ষা করে, তাই শুনলে হার্ট অ্যাটাক হবে বলেছি। সাথে আমিও লজ্জা পাবো, এই আর কি। এখন আমি আসতে পারি? তোমার উপর সর্বদা নজর থাকবে মেয়ে। চৌধুরী পরিবারের মান সম্মান নিয়ে কথা উঠেছে, তুমি ছাড় পাবে না। আজ থেকে নরকে বাস করবে তুমি। দেখো কোনো মেসে জায়গা হয় কিনা তোমার। হুমায়রা রায়হান চৌধুরীর কথায় কিছুটা ভয় পায়। এই কথার মানে সে জানে নিশ্চয়ই তার মেসে আর থাকা হবে না। একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে সবার দিকে তাকিয়ে বলে, আপনারা এতটা গাধা জানতাম না স্যার ম্যাম। যদিও ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে সাদিক শিকদার নিজ মুখে সব বলছেন, তার মানে বুঝতে হবে উনি আসলেই খারাপ। এটা তো শুরু চৌধুরী বাড়ি, আরো অনেক কিছু দেখাবো আপনাদের। এত তাড়াতাড়ি আমি ধরা দেবো বুঝি? আরে ফোন ভালোভাবে চালাতে জানলে ঠিকই সব খুঁজে পাবি ভিডিও আর আইডি। আমি সব ডিলিট করে ভুল পাসওয়ার্ড দিয়েছি। আরে কয়েক ঘন্টায় ভিডিও 1 মিলিয়ন ভিউয়ার্স হয়েছে, আমার ফলোয়ার 20,000 হয়েছে। আমি নাকি আইডি হারাবো? হুমায়রা বিড়বিড় করে কথাগুলো বলছিল আর হাঁটছিল, খেয়াল করে নাই তার পাশে কেউ আছে। রাহুল সকল কথা শুনতে পায়, নিজেকে গালি দেয়। সে ভিডিও খুঁজে পেল না কেন, কিন্তু সন্দেহ হচ্ছে তার হুমায়রার প্রতি, সে কারণে পিছু নিয়েছিল। রাহুল হাততালি দিয়ে বলে, তাহলে আমার সন্দেহ ঠিক, তুমি নিজেই সব কিছু করেছ। আমাদের বাড়িতে তোমার যাওয়া আসা অনার্স থেকে, মানে যখন অনার্সে ভর্তি হয়েছিলে তখন থেকে। অথচ তোমার আর ফিহার ফ্রেন্ডশিপ সেই ছোট থেকে। তা বলো কি শত্রুতা আমাদের সাথে? বলেছিলাম চৌধুরী বাড়ির সব পুরুষ কুত্তার মতো মাইয়ার পিছে দৌড়ায়। তা আসলেন, ভালোই হলো। চৌধুরী সাহেব, আমাকে একটা হেল্প করবেন? আমার ফোনে ফোন এসেছিল, মেস থেকে বের করে দিয়েছে। একটা বাসা খুঁজে দেন, আমাকে কোনো মেসে রাখবে না। রাহুল অবাক হয়ে বলে, তোমার জন্য এখন আমি বাসা খুঁজবো? বাহ! এটা বলো, সাদিকের সাথে তোমার কি ঝামেলা হয়েছে? সাদিকের সাথে তোমার কি রিলেশন আছে? ও কি তোমাকে ঠকিয়েছে? আমি জানি সাদিক একজনকে ভালোভাবে ঠকাইছে। বাহ, তাহলে আপনি জানেন সাদিক একজনকে ঠকিয়েছে, তাহলে কেন এর বিচার করেননি? সেই মেয়েটা কি মানুষ না? কেমন ঠকিয়েছে জানেন? 2 বছর প্রেম, 6 মাস থেকে শারীরিক মেলামেশা,
3 মাসের বাচ্চা নষ্ট করে সম্পর্ক নষ্ট করেছে আপনার কাজিন। কিছু বললে থ্রেড দেয় ভিডিও ভাইরাল করার। আমার হাতে এটা কার ফোন জানেন? সাদিক শিকদারের। চুরি করেছি, কখন করেছি সেটা বলবো না, এটা কাল কাজে লাগবে। যত মেয়ের সাথে সম্পর্ক আছে সবার একটা করে ভিডিও করেছে। ছি, আপনি বুঝি ফোন নিবেন আমার থেকে? রাহুল ঘরের মাঝে আছে। এ কি শুনল সে? এটা জানতো সাদিক কাউকে ভালোভাবে ঠকিয়েছে, কিন্তু মেয়েটাকে সেটা জানতো না। এখন মনে হলো মেয়েটা হুমায়রা। রাহুলের চোখের কোণে পানি জমে গেছে। অন্যদিকে ফিরে পানিটা মুছে বলে, আমার ফোনে সব সেন্ড করো। তোমার ফোন হারালে আমি কাল প্রমাণ দিব। সত্যের সাথে থাকতে আমি রাজি। ভয় নেই, আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি, চলো। বাহ, ভালো লাগলো মিস্টার চৌধুরী, ধন্যবাদ। আর হ্যাঁ, টাকা নাই, কম ভাড়ায় বাসা নিয়ে দেন, তাও সেটা যেন ভার্সিটির কাছাকাছি হয়। আশা করি সাদিক শিকদার জেলে থাকবে, আপনার চাচ্চু ওনাকে ছাড়বে না। সমস্যা নেই, তুমি যে প্রমাণের কথা বলেছ সেসব আদালতে দিলে 10 বছরের জেল হতে পারে। আচ্ছা, কিছু মনে করো না। তুমি বাচ্চা নষ্ট করেছো নাকি আছে? বাচ্চা? কার বাচ্চা? হুমায়রা হিচকি উঠে। রাহুল কি ভেবেছে বুঝতে পেরে কাশি উঠে যায় তার। শুকনো ঢোক গিলে বলে, সেসব আপনার না জানলেও চলবে। আমি তো খুশি, কাল চৌধুরী বংশের কেউ জেলে থাকবে। চৌধুরী বাড়ির রক্ত তার শরীরে আছে তো। আচ্ছা, আপনার রাগ হচ্ছে না আমার উপর? আমি আপনাদের ধ্বংস চাচ্ছি। তুমি যে সাহসে আমার সামনে সত্যি বলছো তাতে বোঝা যায় আমাকে তুমি ভয় পাও না, না পাও কাউকে। ঠিক সে কারণে তোমার উপর রাগ দেখিয়ে লাভ হবে না আমার। হুমায়রা মুখে হাত দিয়ে হেসে হেসে বলে, গুড বয়, বুঝতে শিখেছেন তাহলে। মা বাবার আঁচল ছেড়ে দিয়ে বাহিরের দুনিয়ায় নিজের মতো ঘুরে দেখেন, অনেক কিছু শিখে যাবেন। চাচ্চুর সাথে রাজনীতি না করে দূরে আসুন। এবার আপনার চাচ্চু এমপি হতে পারবে না। ওভার কনফিডেন্স ভালো না মিস। চলে এসেছি আমরা। এই বাসাতে থাকবে তুমি আজ থেকে। আমার ফ্রেন্ড আহাদকে নিশ্চয়ই চেনো, ফিহার বয়ফ্রেন্ড। এটা ওদের ফ্ল্যাট, 2 রুমের একটা ফ্লোর আছে 4র্থ তলায়। ওখানে তুমি থাকতে পারো, নিজে রান্না করে খেতে হবে তোমাকে। বাসা ভাড়া নিয়ে চিন্তা করো না, যত মন চাই ততই দিও, 1-2 দিলেও চলবে। ও থ্যাঙ্কস। আপনি না হয় আমার হয়ে ভাড়াটা দিয়েন না, মানে সাহায্য করলে আমি আবার ফেরত দেই না। মাথা পেতে নেই। যতই হোক গরিব মানুষ লোভী হয়। আসি তাহলে, আর মেসেজ জিনিস নিশ্চয়ই পেয়ে যাব। রাহুল হালকা হাসে। এদিকে হুমায়রা জানে মেয়ের সব জিনিস এতক্ষণে চলে এসেছে, কারণ সে দেখেছে রাহুল ফোনে কাউকে মেসেজে বলেছে মেস থেকে হুমায়রা সব নিয়ে আসতে। প্রতারণার কেস অনেক রয়েছে, কিন্তু এমন কেস প্রথম পেলাম আমরা। কিভাবে একটা ছেলে এত এত মেয়ের জীবন নষ্ট করেছে তা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। একাধিক প্রমাণ সাথে সাদিক শিকদার নিজের মুখে সব সত্যি বলেছেন। তিনি নিজের পাপকর্ম নিজের মুখে স্বীকার করেছেন। সব কিছু বিবেচনা করে আদালত ওনাকে 10 বছরের কারাদণ্ডে আদেশ জারি করেছেন। এই নিউজ কারো ভালো লাগুক আর না লাগুক, হুমায়রার ভালো লেগেছে। নিউজ দেখে হালকা হাসে। কাল রাত 12টার পর ঘুমিয়েছিল। রাতে একটা রুম নিজের মতো করে সাজিয়ে নিয়েছে সে। আজ অপেক্ষা করছিল একটু খুশির খবর শোনার জন্য। হুমায়রা ফোন দেয় সিনহার কাছে। সিনহা হয়তো জানতো হুমায়রা ফোন করবে, সে কারণেই তার হাতেই ফোন ছিল। ফোন রিসিভ হওয়ার সাথে সাথে হুমায়রা বলে ওঠে, কি রে বাচ্চার মা, ভালো আছিস? সাদিক শিকদার ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে। সে কথা দিয়েছে আমার অনার্স শেষ হওয়ার পর আমাকে বিয়ে করবে। তো তোর এই কথাগুলো কি হলো? আই এম সো সরি পিচ্ছি, আমি মানুষ চিনতে ভুল করেছি, মাফ করিস আমাকে। ভালোবাসা হাহ, সবচেয়ে দামি শব্দ, সেখানেই ঠকে গেলাম আমি। ছি ছি, এমন একটা পুরুষের ছোঁয়া আমার শরীরে আছে যে পুরুষ হাজার নারীতে আসক্ত। উপরের খোলস দেখে মানুষ চেনা যায় না, সেসব বাদ দে। বাচ্চার কি অবস্থা? বাচ্চা নষ্ট হয়নি তো? তা এমন পুরুষের বাচ্চা এখনো রাখবি নিজ গর্ভে? না রাখলে রাখ, আমার সমস্যা নেই। সকালে নষ্ট করেছি। ছি, আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। কত ঝামেলা হয়েছিল, তবু বিশ্বাস রেখেছিলাম যে মানুষটা আমার হবে, কিন্তু না, আমার হলো না কারোর। একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? হুমায়রা চোখ বন্ধ করে বলে, এমন অনেক পুরুষ আছে, ভালোবাসার মায়ায় পড়ে নিজের সর্বত্র কখনো বিলিয়ে দেওয়া ভালোবাসা না আপু।
আমরা মেয়েরা অনেক বোকা, বিশ্বাস করে সর্বত্র দিয়ে দেই। দিন শেষে ঠকে গেলে সবাই বলে তুইও খুশি ছিলিস, ছেলেটাও খুশি ছিল। মাগার এই ভালোবাসা সব নষ্টের মূলে। এইসব শুনতে আমার ভালো লাগছে না রে। তাহলে কি বলবো? দূর সামনে 4th ইয়ারে ফাইনাল এক্সাম, বাড়িতে মন বসে না, শহর থেকে অভ্যাস, এখন গ্রামে ভালো লাগছে না। ভাবছি কয়েকটা মাস তোর কাছে গিয়ে থাকবো, ওখানে টিউশনের টাকা বেশি। আমি গেলে তোর কি সমস্যা হবে? তুই টিউশনি করবি আপু? বড়লোকের মেয়ে। চুপ চুপ, তুই নিজের প্ল্যান নিজেই ভুলে গেলি নাকি? আল্লাহ মাফ করুক। যাবো নাকি বল? চলে আয়, 2টা রুম আছে। কাল রাতে তো বললাম বাসায় উঠেছি। এমপি চৌধুরী আমাকে সব মেস থেকে বের করে দিয়েছে। কোনো মেসে নিবে না আমাকে, সব জেনে শুনে এমন করেছে। আর পড়াশোনার খরচ চালায় টিউশনি করে, সেটাও খেয়ে নিয়েছে। কি? চৌধুরী বাড়ির সবাই খারাপ, সবাই বেঈমান, সব অমানুষ এক একটা। আমার জীবন নষ্ট করে দিল, সাথে এত মেয়ের। আল্লাহ বিচার করুক ওদের। বাদ দেন আপু। আচ্ছা এটা বল, তাহলে পড়াশোনার খরচ কিভাবে সামলাবি? ফুপির উপর তো চাপ পড়ে যাবে, কারণ তুই তো সেই টাকায় হাত দিবি না এখন। আমাদের উপর নজর দেওয়ার লোক আছে জানিস তো। সেসব বাদ, এদিকে দেখি কি হয়। বাসা ভাড়া আমি দিব না, রাহুল চৌধুরী থেকে নিব। তুই বাসা ভাড়ার টাকা নিবি? এত ফকির তুই জানতাম না তো। আরে নির্লজ্জ হব, আমাকে বিপদে ফেলাবে তার চাচ্চু, আর হেল্প করবে সে। তুই আয়, চালিয়ে নিব, সমস্যা নেই। দেখি কোনো জব হয় কিনা। পড়াশোনার পাশাপাশি জব করলে পড়ার ক্ষতি হবে। এক কাজ করতে পারিস, তুই তো জামা কাপড়ের ডিজাইন ভালো পারিস। এক কাজ কর, নিজের মতন বিভিন্ন গাউন লেহেঙ্গা তৈরি কর, বিক্রি করবি, লাভ হয় কিনা দেখ। বুদ্ধি ভালো, তবে যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে যা সহজে সব মানুষ কিনতে পারে। হতে পারে সেটা 1 পিস, কিন্তু এখানে টাকার ব্যাপার আছে আপু। দেখো মু, জীবনে এগিয়ে যেতে হলে যেমন ধাক্কা সহ্য করতে হয়, ঠিক বড় কিছু করতে হলে রিস্ক নিতে হবে। তুই নিজের বিজনেস খুলতে পারবি, বড় হবি, অনেক বড়। নিজের মাকে ভালো কোথাও রাখতে চাস না? তুই চাইলে আমি হেল্প করতে পারি। না আপু, কারো থেকে টাকা নিব না। আর 1টা বছর সময়, তারপর না হয় নিজের গেটআপে আসবো। হুমায়রা ফোনটা কেটে দেয়। সিনহা মন খারাপ করে ফুপির কাছে গিয়ে সব কথা খুলে বলেন। এদিকে হুমায়রা খাতা কলম নিয়ে বসে ড্রয়িং করতে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। লেপ মুড়ি দিয়ে শুয়েছিল হুমায়রা, কিন্তু তাকে বিরক্ত করার জন্য রাহুল যথেষ্ট ছিল। সেদিনের পর থেকে মেয়েটা চৌধুরী বাড়ির সবার থেকেই দূরে থাকে, কিন্তু থাকতে দেয় না রাহুল চৌধুরী। সপ্তাহে একবার হলেও আসবে আর বায়না করবে এটা সেটা খাওয়ার। আজকেও তাই হলো। ঠান্ডার সময় রাত 9টার সময় তাকে খিচুড়ির সাথে মাংস আর ডিম ভাজা করতে হচ্ছে। রান্না শেষে হুমায়রা রাহুলের সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, শুনুন মিস্টার চৌধুরী, আর আমার বাড়িতে আসবেন না। হঠাৎ কি হলো তোমার? আপনার সব ধান্দা আমার বোঝা শেষ। এই যে আসার সময় মাংস আর 1 হালি ডিম নিয়ে আসেন, যাতে বাকিটা আমি খেতে পারি। আমি ফকির না যে আপনাকে ছাড়া আমি চলতে পারবো না। প্লিজ এখানে আসা বন্ধ করুন। রাহুল অবাক হওয়ার ভান ধরে বলে, কি আমার কি ঠেকা পড়েছে তোমাকে সাহায্য করার? তাহলে এসব কি? তুমি এখানে ফ্রি ফ্রি থাকবে সেটার হিসাব আমি নিচ্ছি, ওকে? এই যে আমাকে রান্না করে খাওয়াবে, সেটার বিনিময়ে তো আমি তোমাকে কিছু দেই না। সেই কারণে 2টা ডিম রেখে যাই। নিকুচি করেছে আপনার ডিমের। আর কখনো আসবেন না এখানে, নয়তো আপনাকেও ভাইরাল করতে সময় নিব না। ক্যাপশনে লিখে দিব, চৌধুরী বাড়ির বড় ছেলে, একমাত্র পুত্র রাত বিরাতে মেয়েদের ফ্ল্যাটে গিয়ে খাওয়ার অফার দিয়ে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, খারাপ অফার দেয় মেয়েদের, আরো অনেক কিছু ইত্যাদি। কি রাহুল চৌধুরী, আপনাকেও ভাইরাল করব নাকি? রাহুল মেঝেতে পায়ের উপর পা তুলে ফোন দেখছিল আর হুমায়রার কথা শুনছিল, কিন্তু হুমায়রার নিউজ দেওয়ার কথাটা শুনে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। আমি শিওর তুমি এই কয়দিন সব ভিডিও করে রেখেছ। আমি তোমার দরজায় নক করি এসব, তাই না? রাহুল হুমায়রার দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, সরি, আর কখনো আসবো না। তবুও প্লিজ আমার মান সম্মান নষ্ট করো না, মাপ চাই। বিছুটি পাতা, আর কখনো আসবো না এখানে। এসব খারাপ কথা মুখে নিও না। হাত ধুয়ে আসুন, আপনাকে কিছু কথা বলবো, আশা করি সব কিছু মনোযোগ দিয়ে শুনবেন।
কথা শোনাকালীন ফোন চালাবেন না। যান, গিয়ে হাত ধুয়ে এখানে এসে বসুন। আচ্ছা, তুমি যে মেঝেতে তোশক বিছিয়ে ঘুমাও, খারাপ লাগে না? একটা খাট কিনলেও তো পারো। রাহুলের কথায় হুমায়রা ফুঁসে ওঠে, ধমক দিয়ে বলে, আজাইরা পেঁচাল বাদ দিন। আমার এত বড়লোকে ফুটানি করার ইচ্ছা হয়নি। আপনাকে যা বললাম তাই করুন। আমি কিভাবে থাকবো না থাকবো তা আমি বুঝে নিব। এমনি থেকে চুলা, গ্যাস, সিলিন্ডার, হাঁড়ি পাতিল কিনতে টাকা শেষ। আজকালের দিনে এভাবে কারা চলে এই শহরে? আজও আমি বাবা কখনো পারবো না এভাবে থাকতে। তুমি যে কিভাবে এত কিছু করো বুঝি না। এখানে শুধু আমাদের তফাৎ না মিস্টার, অনেক কিছুতেই আমরা পিছিয়ে আছি আপনাদের থেকে। রাহুল হাত মুখ ধুয়ে এসে খেতে বসে। খাওয়া শেষে প্রতিদিনের মতো বলে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। হুমায়রাও প্রতিদিনের মতো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। রাহুল উঠে ব্যালকনির দিকে যাবে, এমন সময় ধাক্কা খায় হুমায়রার সাথে। হুমায়রা পড়ে যেতে নিলে রাহুল কোমর টেনে জড়িয়ে ধরে। হুট করে কোমরের কাপড় সরে গিয়ে কোমর উন্মুক্ত হয়ে যায়। রাহুলের নজর সেদিকে নিবদ্ধ হয়। হুমায়রা নিজেকে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে বলে, চোখ নামান মিস্টার চৌধুরী, নিজের চোখকে সংযত করতে শিখুন। তুমি পড়ে যাচ্ছিলে। আমি পড়ে গেলে আপনার কি? কেন ধরতে গিয়েছিলেন? আপনার স্পর্শ আমার নোংরা মনে হয়। যেখানে আপনাদের সবাইকে ঘৃণা করি সেখানে স্পর্শ কতটা সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। দেখো, এমন একটা বিষয় নিয়ে চেঁচামেচি করা মোটেও ঠিক না। আমি তো ইচ্ছে করে এমন করি নাই। ওকে সরি, হঠাৎ করে এমন হয়েছে যা বুঝে উঠতে পারিনি। আচ্ছা, তো তোমার কোমরের নাম? শাট আপ! আমি আমার শরীরের বর্ণনা আপনার থেকে চাইনি। আপনাকে যা বলার জন্য ওয়েট করতে বলেছি তা শুনুন। বলুন তো আমার সম্পর্কে আপনি কি কি জানেন? রাহুল মাথা নিচু করে বেলকনিতে গিয়ে দাঁড়ায়, চোখটা আকাশে নিবদ্ধ করে বলে, হুমায়রা জান্নাত, অনার্স 3য় বর্ষ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। পড়াশোনায় ভালো, ব্যবহার মাশাল্লাহ। সবার সাথে ভালো ব্যবহার করলেও চৌধুরী বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করে। কাউকে সহ্য করতে পারে না। তার চোখের বিষ চৌধুরী বাড়ির সবাই। এতটুকু? হাস্যকর। এই ডিটেলস দিয়ে ভেজে খাবো আমি? আর কি জানেন সেটা বলেন। মা, বাবা, পরিবার? পরিবারে মা, মামা, মামি আর বোন। মা গ্রামে স্কুলে জব করে, তবে তোমার মা, মামা, মামি কাউকে কখনো দেখি নাই। আর শুধু জানি সে ছোট থেকে এই শহরে বড় হয়েছে। জামার ডিজাইন করতে ভালোবাসে। তার শখ একদিন বিজনেস করবে। নিজের ডিজাইন সারা বাংলাদেশের মানুষ দেখবে। এসব জেনে কি কাউকে ভালোবাসা যায়? দেখুন মিস্টার চৌধুরী, আমি বাচ্চা মেয়ে না। আপনি আমাকে ভুলে যান। আপনাকে কখনো ভালোবাসতে পারবো না আমি। ঘৃণা করি আপনাকে আর আপনার পরিবারকে। সাদিকের বিষয় নিয়ে আমি ভাবছি না। ও তোমাকে ঠকাতে পারে, সে কারণে কি আমিও ঠকবো? ওর জন্য তো সবাইকে ঘৃণা করতে, তাই না? তাহলে এখন তো সে জেলে, তবুও। রাহুল চৌধুরী এত বোকা জানতাম না। সাদিক শিকদারকে আমি চিনি। হ্যাঁ চিনি, কিন্তু অন্য সম্পর্ক হিসাবে। আমি তো আরো 10 বছর আগে থেকে আপনাদের ঘৃণা করি। সেখানে সাদিক শিকদার কিভাবে আমার বয়ফ্রেন্ড হবে? রাহুল কপাল কুঁচকে ফেলে, কিন্তু হুমায়রার দিকে তাকায় না। হুমায়রা আবারও বলে, সেসব কথা বাদ দিলাম। আমি অন্যদের মতো বলবো না যে আমি আপনার যোগ্য না, অন্য কেউকে ভালোবাসুন। আমি বলছি আপনাকে, আপনি আমার যোগ্য না। আল্লাহ আমার রূপ গুণ সব দিয়েছে, ইনশাল্লাহ একদিন টাকাও দিবে। তোমার কথাটা ভালো লাগলো। এটাও ভালোভাবে বুঝলাম আমাকে অপমান করেছো তুমি। আমি কখনো টাকার বড়াই করি না, কিন্তু একটা কথা বলি তোমাকে, শোনো মেয়ে, টাকা আর ক্ষমতা না থাকলে তুমি ব্যর্থ। আমার সব আছে, চাইলে তোমাকে কিনে নিতে পারবো, সেই ক্ষমতাও আছে। হুমায়রা খিলখিল করে হেসে ওঠে। রাহুল তার দিকে তাকালে হুমায়রা ইশারায় নিজের শরীর দেখিয়ে বলে, ক্ষমতার জোরে এই শরীর অনেকে নিজের করতে চেয়েছে, কিন্তু কেউ পায়নি। রাহুল চৌধুরী একটা রুমে আছেন, কখনো আমাকে সেইভাবে ছুতে পারবেন না। কেন সেটা না হয় বাদ দিলাম। এই যে আপনি কিন্তু কথার মাঝে টাকার কথা তুললেন। অহংকার খুব, তাই না? এই ক্ষমতা থাকবে না আর কয়েকটা মাস পর। ওকে ডান, দেখি চাচ্চুর ক্ষমতা তুমি কিভাবে ছিনিয়ে নাও। সাদিকের বাবার ক্ষমতা গিয়েছে, তার মানে এই না যে চাচ্চুর ক্ষমতা যাবে।
টাকার কথা বললে আমিও বলছি, তুমি কিন্তু এই বাসার ভাড়া আমাকে দিতে বলেছ। রাহুলের কথা শুনে হুমায়রা মনে মনে বলে, শালা তোকে কিছু বুঝতে দিব না বলেই তো টাকা নেই, নয়তো এসব টাকা আমার দরকার হয় না। হুমায়রা মনের কথা মনে রেখে বলে, ওয়েট রাহুল চৌধুরী, ওয়েট। আপনার চাচ্চুর জন্য আমার টিউশনি সব চলে গিয়েছে, মেস ছাড়তে হয়েছে, সেই কারণে বলেছিলাম। কিন্তু তার মানে এই না যে আপনার টাকা দিয়ে জীবন পার করব। আপনার টাকা লাগবে না, রাখুন আপনার কাছে। মনে রাখবেন, একদিন আপনার চেয়ে বড় লেভেলে আসব, সেদিন আপনার এই কথার জবাব দিব। চ্যালেঞ্জ করলাম, যদি পারো তাহলে সবার সামনে তোমার পা ধরে ক্ষমা চাইব। আমার লেভেলে আসার জন্য 5 বছর সময় দিলাম, যদি পারো এসে দেখাও। রাহুল কথাটা বলে রেগে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ কিছু মনে পড়ায় পিছু ফিরে তাকায়। হুমায়রার দিকে তাকিয়ে বলে, তোমাকে আমি 5 বছর আগে থেকে ভালোবাসি। তখন জানতাম না তুমি আমাদেরকে ঘৃণা করো, এটাও জানতাম আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি জানো, কিন্তু পাত্তা দাও না। কিন্তু আজ বলছি, ভালোবাসি দেখে ভাব নিয়েছো অনেক। একদিন এই ভালোবাসা পাওয়ার লোভ যেন না জাগে তোমার মনে। ভালোবাসি, এটার জন্য বারবার ছুটে আসি তোমার কাছে। বাড়ির সবাই তোমার উপর রেগে আছে, তাদের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে একটু সময় কাটাই, আর তুমি সেই একই কথা, চৌধুরী বংশ ঘৃণা করি। এসব শুনতে শুনতে কান পচে গিয়েছে আমার। শোনো মেয়ে, আমার বাড়ির কেউ খারাপ না। সাদিক কিন্তু আমাদের বংশের, পরিবারের না। আমাদের বাড়ির পুরুষ, আমি, চাচ্চু আর বাবা, আর ওনারা বা আমি কেউ খারাপ না। দেখি খুব তো বলে টাকা হবে তোমার, কি করতে পারো আমিও দেখব। ভালো থাকো, বাই অ্যান্ড লাভ ইউ। আমাকে তোমার কি মনে হয়? হ্যাঁ, যখন ইচ্ছে যা বলবে তাই শুনবো? শোনো মেয়ে, আমি এমন ছেলে না, আমার যা ভালো লাগে আমি তাই করি। তোমাকে ভালো লেগেছে আমার, তার মানে তোমাকে চাই চাই। রাহুলের কথায় হুমায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখুন, একদম এগোবেন না আমার কাছে। আমি কিছু করি নাই, আপনি ভুল করেছেন, সে কারণে বকা দিয়েছি। তাই বলে আমার সাথে অসভ্যতামি করবেন নাকি? অসভ্য ছেলে, দূরে যান আমার থেকে। রাহুল হেসে এসে বলে, কেন করব না? সামান্য কোমর দেখেছি এর জন্য এত অপমান করছো আমাকে? আর আমি এমনি এমনি ছেড়ে দিব নাকি? তখন কি বললে? তোমাকে একা রুমে পেয়েও কিছু করতে পারবো না, তাই না? দেখো কি কি করতে পারি আমি। রাহুল কথাটা বলে হুমায়রার ওড়না টান দিয়ে খুলে সেটা নিজের কোমরে বেঁধে নেয়। হুমায়রা দু হাতে বুক আড়াল করে রাহুলের দিকে রক্তচক্ষুতে তাকায়। রাহুল তাতে মুচকি হাসে। হুমায়রা রাগের মাথায় ধমক দিয়ে বলে, ভালোই ভালোই আমার ওড়না দিন বলছি, নয়তো পুলিশকে ফোন করব। আমার সাথে অসভ্যতামি করার ফল ভালো হবে না বলে দিচ্ছি। ছাড়ুন আমাকে, একদম ছোবেন না, নয়তো ভালো হবে না কিন্তু। ছোবো না মানে? এত ভালো সুযোগ হাতছাড়া করবো নাকি? শোনো মেয়ে, সুযোগ বারবার আসে না। আজ যখন সুযোগ পেয়েছি তখন তোমাকে নিজের করেই ছাড়বো। সুযোগের সদ্ব্যবহার করতে হয়। দেখুন, আমি কিন্তু চিৎকার দিয়ে মানুষ জড়ো করব। আমাকে ছেড়ে দিন, নয়তো দেখছেন আমার হাতে চাকু আছে, সেটা আপনার পেটের মধ্যে ঢুকিয়ে দিব। নিজের ভালো চাইলে আমার হাত ছাড়ুন। রাহুল হাত ছাড়ে না, বরং জোর করে নিজের বুকের সাথে হুমায়রাকে চেপে ধরে। হুমায়রা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসবে তার। রাহুল হুমায়রার হাত থেকে চাকুটা কেড়ে নিয়ে হুমায়রার পেটে নিজের হাত রাখে আর বলে, এই কোমর দেখেছি বলে আমাকে অপমান করেছো। এখন এখন কি করবে? মারবে নাকি কাটবে? কই গেল তোমার ক্ষমতা? এইটুকু একটা মেয়ে হয়ে চৌধুরী বাড়ির সঙ্গে পাঙ্গা নাও তুমি? কি সাহস তোমার মেয়ে? সাহসের কি দেখেছেন আপনি? আমি আরো অনেক কিছু করতে পারি। ধ্বংসলীলা দেখেছেন কখনো? ধ্বংসলীলা শুরু করব আমি। আমার পেট থেকে হাত সরান। শরীরে শক্তি আর তেজ দুটোই আছে দেখছি তোমার, কিন্তু আমার জিম করা বডির সাথে সেটা খাপ খাচ্ছে না। অন্য কারোর সাথে ট্রাই করো, আজ তোমাকে নিজের করেই ছাড়বো। তার জন্য কি করব জানো? আদর। হুমায়রা কেঁপে ওঠে। রাহুল নিজের ঠোঁট হুমায়রার কানের পিঠে ছুঁয়ে দেয়, একটা আঙ্গুল দিয়ে কপাল থেকে থুতনি পর্যন্ত স্লাইড করে। হুমায়রা চেঁচিয়ে বলে, না, দেখুন রাহুল চৌধুরী, আপনাকে আমি জেলে ঢুকাবো। আমার রুমে সিসি ক্যামেরা আছে, সব ভিডিও হচ্ছে।
আপনাকে আমি কিন্তু নিজ হাতে খুন করব। তখন সবাই ভাববে আত্মরক্ষার জন্য আপনাকে খুন করেছি। রাহুল কপাল স্লাইড করে বলে, বাহ, এত চালাক তুমি। নিজের রুমে সিসি ক্যামেরা, দারুণ আইডিয়া। কিন্তু আমি তোমাকে আদর করার পর ক্যামেরা থেকে তো সব ডিলিট করব। তখন প্রমাণ কোথায় পাবে? আপনি খারাপ, অনেক খারাপ। চৌধুরী বাড়ির সবাই খারাপ, কেউ ভালো না, কেউ না। ভালোর রেকর্ড ভেঙে দিলেন আপনি। ভেবেছিলাম কেউ একজন ভালো হবে, কিন্তু না, কেউ ভালো না, সবাই খারাপ। হুমায়রা কান্না করতে করতে কথাটা বলে। রাহুল চৌধুরী সেসব তোয়াক্কা না করে হুমায়রার ঠোঁটের দিকে এগিয়ে যায়। হুমায়রা চিৎকার দিয়ে ধরফর করে ঘুম থেকে জেগে ওঠে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। এটা স্বপ্ন? না না, এটা হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন, ভয়ঙ্কর। আর তার পাশেই তার ফোনটা অনবরত বেজে যাচ্ছে। ফোন বাজার জন্য হয়তো হুমায়রার ঘুমটা ভেঙে যায়। হুমায়রা মনে মনে খুশি হয়, নয়তো স্বপ্নে হয়তো ছেলেটা তার ইজ্জত নিয়ে টানাটানি করত। হুমায়রা জগ মুখে লাগিয়ে ঢকঢক করে পানি খেয়ে কলটা রিসিভ করে। রিসিভ হওয়ার সাথে সাথে সিনহা চেঁচিয়ে বলে, ওই মাইয়া, ফোন রিসিভ করিস না কেন? সেই আধা ঘন্টা ধরে তোর দেওয়া ঠিকানায় বসে আছি। বাল সকাল 6টার আগে নাকি গেট খুলবে না, তার উপরে অপরিচিত, সে কারণে আমাদের ঢুকতে দিচ্ছে না। হুমায়রা অবাক হয়। আজ মাসের 1 তারিখ, আজ তো আসার কথা ছিল না সিনহাপুর। অবাক হয়ে বলে, সবাই, কি তুই এখানে? ও মাই গড, ইস দারুণ সারপ্রাইজ আপনি। ওয়েট, আমি আসতেছি। শালি আগে বলবি তো যে তুই এখানে আসবি। ইস, আমি কিছুই জানি না। আমি অনেক কিছু নিয়ে আসতাম, বলতাম তোকে। এক চট দেব, নিচে আয়। শুয়ে থেকে বকর বকর করিস না, এখানে আয়, আরো সারপ্রাইজ অপেক্ষা করছে তোর জন্য। তাড়াতাড়ি আয় না সোনা, ঠান্ডায় জমে যাচ্ছি তো। সরি আপু, যাচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করো। হুমায়রা জিভে কাপড় দিয়ে চাবি নিয়ে দৌড়ে নিচে যায়। কোনো রকম গায়ের জামাটা ঠিক করে। দারোয়ান কাকা হুমায়রাকে দেখে মিষ্টি করে হেসে মেন গেট খুলে দেয়। ব্যাগের উপর বসা নিজের মাকে দেখে হুমায়রা হামলে পড়ে। বসা অবস্থায় জড়িয়ে ধরে কেঁদে দেয়। উনি হুমায়রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এমা, এই মেয়ে দেখি কান্না করে। বিয়ের পর তাহলে কি করবি? হ্যাঁ, তখন তার প্রতিদিন দেখা হবে না। বছরে যদি 2-3 বার দেখা হয়, তাহলে দেখি তুই কেঁদে কেঁদে সমুদ্র বানাবি। সিনহা ঢং করে বলে, সেই সমুদ্রে তুমি আর আমি গোসল করবো ফুপিমণি। আর তোমাদের পীড়িতের কান্না শেষ হলে বলো, এত এত লাগেজ উপরে নিয়ে যাবে কি? এইসব আমি সিঁড়ি দিয়ে উঠাতে পারবো না। হুমায়রা ধমক দিয়ে বলে, একদম চুপ কর। আম্মুর সাথে কতদিন ধরে দেখা হয়নি জানিস? হুম, এখানে আসার পর থেকে ভিডিও কলে কথা বলা হয়নি। তুই তো ফোন নিয়ে বাড়িতে থাকিস না। ভাবছি আম্মুকে একটা বড় ফোন কিনে দেব। ফকিনি শখ কত, যা ভাগ, আমি গেলাম, তুই এসব নিয়ে আয়। পপ্পি তুমি আসো তো, ও এসব কিভাবে নিয়ে আসবে, আসুক, আমাদের কাজ শেষ। সিনহা জোর করে ফুপিমণিকে নিয়ে যায়। হুমায়রা হয়ে ব্যাগপত্র দেখে 5টা বড় বড় ব্যাগ। তারপর চোখ যায় একপাশে রাখা সেলাই মেশিনের দিকে। সিনহা আপু যে সেলাই জানে সেটা সে নিজেও জানে, তাই বলে সব মাথায় করে তুলে এসেছে নাকি? হুমায়রার এত চিন্তার মাঝে সেখানে হাজির হয় রাহুল। রাহুলকে দেখে রাতের স্বপ্নের কথা মনে হয় তার। ভয়ে গলায় থুতু দেয়। রাহুল অ্যাটিটিউড নিয়ে বলে, কোনো সাহায্য লাগলে বলতে পারো। আমার শরীর দয়ার শরীর, কাউকে সাহায্য করতে পিছুপা হই না। আপনি এখানে কি করছেন? সেটা তোমার না শুনলেও হবে। এটা বলো, আমি আহাদের ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় দেখলাম তোমার ফ্ল্যাটে 2জন মহিলা গেল। ওনারা কি তোমার মা বোন? হ্যাঁ, আরে না না, ওনারা আমার দুঃসম্পর্কের মা বোন। দূরসম্পর্কের মা বোন মানে? কি পাগল ছাগলের মতো কথা বলছো? আর ইউ ওকে? আরে দূর, কি সব বলছি। আসলে ওই মেয়েটা আমার খালাতো বোনের ভাইয়ের মেয়ে, আর ওই মহিলা আমার ওই বোনের ফুপু, বুঝলেন? হা হা, কান হা হা, ফাটাফাটি বুঝেছি। ওনারা কি এখানে থাকবে? এত জিনিস কেন? মনে হচ্ছে বাড়ি মাথায় করে উঠিয়ে আনছে। দেখো, ফ্ল্যাটে আজে বাজে মানুষ এলাও না। সেটা আমি বুঝবো, ভাড়া আমি দিব যখন, তখন ফ্ল্যাটে যা ইচ্ছা করি, আপনাদের দেখার বিষয় নয়। দরকার হলে জামাই নিয়ে এসে থাকবো, আপনাদের কি? হ্যাঁ, কারো কিছু হোক না হোক, আমার অনেক কিছু। আচ্ছা, হাতে হাতে ব্যাগ নিয়ে যাচ্ছি, চলো। ইস, এত ভারী ভারী ব্যাগ কেন? কোন সোনার মঞ্জিল আছে এখানে? পিতল আছে, পিতল। আমরা সোনা চিনি না। গরিবদের জন্য পিতল, লোহা, তামা এইসব সোনায় সোহাগা। এই শরীর বানিয়ে কি লাভ? জান এসব,
আমার ফ্ল্যাটে দিয়ে আসুন। বেয়াদব মেয়ে, রাতে এত কথা শোনালো আমাকে, আর আজ আমাকে দিয়েই কাজ করিয়ে নিচ্ছে। থাক, ওই মেয়ের থেকে আমার দূরে থাকা ভালো। রাহুল দুইটা ব্যাগ দুই হাতে নিয়ে যাচ্ছে আর বিড়বিড় করছে। হুমায়রা সেখানে বসে থাকে। সব কাজ আজ রাহুলকে দিয়ে করাবে। তার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, সেটা করবে আজ। আধা ঘন্টার মাঝে সব কিছু উপরে উঠানো হয়। রাহুল হাঁপিয়ে গেছে, এই ঠান্ডার মাঝে ঘেমে একাকার হয়েছে। এমন সময় হুমায়রা 200 টাকা রাহুলের হাতে ধরিয়ে দেয়। রাহুল সহ সিনহা ও হুমায়রার মা চমকে ওঠে। রাহুল ভ্রুকুচকে তাকালে হুমায়রা বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।